2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকার ঐতিহ্যবাহী আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত অনলাইন শিক্ষা কার্যক্রম এর লাইভ ক্লাস। আজকের এই ক্লাসটি মূলত 2021 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাংলা প্রথম পত্রের গদ্য বিষয় থেকে আলোচনা করব। আজকের এই ক্লাসটি যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ নতুন যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তাদের কাছেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কার্যক্রমের জন্য আমাদের কৃতজ্ঞতা জানাতে হয় অত্র একাডেমির সম্মানিত অধ্যক্ষ, সকলের শ্রদ্ধাভাজন মোহাম্মদ মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারকে। আরও কৃতজ্ঞতা জানাতে হয় অত্র প্রতিষ্ঠানের শিফট ইনচার্জবৃন্দ, শ্রেণী ইনচার্জবৃন্দ, অন্যান্য সকল সহকর্মীবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলে যাওয়া যাক আমাদের মূল পাঠে। তোমরা নিশ্চয়ই তোমাদের জানতে পেরেছ যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচিরেই খুলে দিবে। যতদিন না খুলবে ততদিন আমরা এভাবেই তোমাদের সাথে এই অনলাইন কার্যক্রমে যুক্ত থাকব। তো আশা করি আর এক মাসের মধ্যেই আমরা তোমাদের সাথে সরাসরি শ্রেণীকক্ষে মিলিত হতে পারব। তো সেই অপেক্ষায় থেকে আজকে আমরা শুরু করছি আমাদের পাঠ কার্যক্রম। তো তোমাদের কাছে আমি একটি বিষয় একটু তুলে ধরি যে তোমরা ছোটবেলা থেকেই সকলেই সৃজনশীল। তোমরা অনেকেই ছোটোখাটো কবিতা, অনেক সময় গল্প, নাটক, উপন্যাস, অনেক সময় আরও অনেক লেখা, ছোটোখাটো বিভিন্ন ধরনের কৌতুক, অনেক কিছু তোমরা লিখে থাকো। এর মাধ্যমে তোমাদের একটা সৃজনশীলতা আমরা মূল্যায়ন করতে পারি। তো আসলে তোমাদের পাঠ্য বইয়ে এই সম্পর্কে, অর্থাৎ এই সৃজনশীলতা সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে একটি গল্প, একটি গদ্য তোমাদের রয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ গদ্যটির নাম কি। আজকে আমরা আলোচনা করব তাহলে সাহিত্যের রূপ ও রীতি, অর্থাৎ সাহিত্য সৃষ্টি করতে গেলে আমাদের কোন রূপগুলো জানা প্রয়োজন, পাশাপাশি এবং কোন রীতিগুলো জানা প্রয়োজন, সে সম্পর্কে আমরা আজকে জেনে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই গল্পটি জানার পরে, এই অংশটি জানার পরে আমরা এখান থেকে একটু সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। তোমাদের সৃজনশীলের মোটামুটি একটা ধারণা এখান থেকে দিতে পারো। তো চলে যাওয়া যাক। আমরা আজকে পড়ি। তোমরা তোমাদের বই খাতা এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে এখনই প্রস্তুত হয়ে যাও। তোমরা বন্ধুরা যারা এখনও জানে না বা যাদের সাথে তোমাদের যোগ আছে, তোমাদের সবাইকে শেয়ার করে দাও। তাহলে চলে যাওয়া যাক। আমরা আজকে পড়ব সাহিত্যের রূপ ও রীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো সাহিত্য কি জানো, তারপরেও আমি তোমাদের কাছে খুব সহজ করে তুলে ধরার চেষ্টা করি যে সাহিত্য হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে থাকে, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনের যে সমস্ত
বিভিন্ন বিষয়ের সম্মুখীন হই, বিভিন্ন অবস্থার সম্মুখীন হই, সেই সমস্ত বিষয়ের স্পষ্ট চিত্র তুলে ধরাই হচ্ছে যে সাহিত্য। অর্থাৎ আমাদের জীবনে যা ঘটে সেই ঘটনাগুলোকে বিভিন্নভাবে তুলে ধরার যে পদ্ধতি, তুলে ধরার যে সিস্টেম, এগুলোকে বলা হয় সাহিত্য। তো আর এর পাশাপাশি আমাদের জানতে হবে যে সাহিত্যের রূপ ও রীতি। তো সাহিত্যের রূপ বলতে আমরা বুঝবো হচ্ছে এই 5টি অংশ। সাধারণত তোমাদের পাঠ্য বইয়ে যে 5টি অংশ নিয়ে আলোচনা করা রয়েছে, এই 5টি অংশ আমাদের একটু জানা দরকার। এছাড়া আরও অনেক রূপ রয়েছে, কিন্তু আমরা এই 5টি রূপ নিয়ে আজকে কথা বলবো। হয়তো পাঠ্য বইয়ে এটুকুই তোমাদের জন্য রয়েছে। এর পাশাপাশি আরেকটি শব্দ আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে রীতি। তো রীতি হচ্ছে যে এই সাহিত্যের রূপগুলোকে আমরা কিভাবে নির্মাণ করেছি বা নির্মিত হয়েছে, অর্থাৎ সাহিত্যের রূপগুলো কিভাবে নির্মাণ হয়েছে বা নির্মিত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। তো আলোচনা যাওয়ার আগে আমরা একটু আমাদের জেনে আসা দরকার যে আসলে এই সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি কার লেখা, আমরা একটু তার সম্পর্কে জেনে আসি। তোমরা নিশ্চয়ই জানো যে হায়াত মাহমুদ তিনি 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তারপরে তিনি ঢাকায় লেখাপড়া শেষ করে, বিশেষ করে 1956 সালে প্রবেশিকা পরীক্ষা, অর্থাৎ যেটাকে আমরা এসএসসি বলে থাকি, তোমরা এখন যে এসএসসি পরীক্ষা দিবে এই পরীক্ষা, এবং 1958 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স ডিগ্রি লাভ করে তারপরে তিনি শিক্ষকতা পেশায় নিযুক্ত হন। অর্থাৎ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্বভার গ্রহণ করেন। সেখান থেকে অধ্যাপক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তার বেশ কিছু লেখা, বিশেষ করে অর্ধ শতাধিক তার লেখা গ্রন্থ রয়েছে। তার মধ্যে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থের নাম মনে রাখার চেষ্টা করতে হবে। বিশেষ করে তার লেখার স্বাগত সংলাপ, নজরুল, বাংলা লেখার নিয়মকানুন, তারপরে প্রেম অপ্রেমে নিয়ে বেঁচে আছি, এরকম অনেক লেখা তার রয়েছে। আমরা যতদূর সম্ভব মনে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হায়াত মাহমুদ স্যার এখনও জীবিত আছেন। তিনি ঢাকার গ্যান্ডারিয়া অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করেন। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেখকের পরিচয়। তাহলে চলো আমরা এখন সাহিত্যের রূপ এবং রীতি নিয়ে বিস্তারিত জেনে নিই। তো শুরুতে আমি তোমাদের বলেছি যে রূপ হচ্ছে যে সাধারণত এই 5টি রূপ নিয়ে তোমাদের আলোচনা রয়েছে পাঠ্য বইয়ে। আমরা এই 5টি রূপ নিয়ে কথা বলবো। আর রীতি তো বলেছি, রীতি হচ্ছে যে আমরা এই কবিতাটি কিভাবে আমরা নির্মাণ করব, কিভাবে সৃষ্টি করব, কিভাবে আমরা এটা তৈরি করব, কিভাবে বানাবো, সেই বানানোর যে সিস্টেম, যে পদ্ধতি বা বৈশিষ্ট্য বা আসলে তৈরির যে নিয়মকানুন, সেই সিস্টেম বা নিয়মকানুনগুলোকে আমরা বলবো রীতি। আমি যদি খুব ছোট্ট করে উদাহরণ করে, মানে খুব সহজ করে বলতে চাই, তাহলে আমার মনে হয় তোমরা ভালো বুঝতে পারবে যে কবিতাকে আমরা যদি একটা ঘর মনে করি, আমরা যদি এটাকে মনে করি একটা ঘর, তাহলে এই ঘরটি তৈরির জন্য কি কি লেগেছে, আমরা এই ঘরটি কি কি দিয়ে বানিয়েছি, আমরা কি ইট দিয়ে বানিয়েছি, পাথর দিয়ে বানিয়েছি, টাইলস করেছি, তারপরে এখানে আরও কি আনুষঙ্গিক জিনিসপত্র লাগিয়েছি, সেই জিনিসপত্র দিয়ে লাগানোর যে সিস্টেম বা পদ্ধতি বা বৈশিষ্ট্য, সেইগুলো হচ্ছে যে রীতি। আমরা এটা বোঝার চেষ্টা করব। তো আমাদের আসলে আমরা মাথায় রাখবো যে আমাদের দৈনন্দিন ঘটে যাওয়া ঘটনাগুলো যখন আমরা কোনোভাবে তুলে ধরতে চাই, কোনো সময় যদি আমরা কোনোভাবে সাহিত্যের রূপ দিতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, এখানে কোনো একটি আশ্রয় নিতে হয়, নিয়ে কি করতে হয়, সেইগুলো সেই নিয়ম মেনটেন করে আমাদেরকে লিখে শ্রোতার কাছে বা দর্শকের কাছে প্রকাশ করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব যে আসলে এগুলো কিভাবে মোটামুটি নির্মাণ করা যায়, কিভাবে চিন্তা করতে হয়,
কারণ একটি ঘটনা একজন হয়তো কবিতা আকারে প্রকাশ করবে, একজন হয়তো নাটক আকারে প্রকাশ করবে, একজন ছোট গল্প আকারে প্রকাশ করবে, একজন উপন্যাস আকারে প্রকাশ করতে পারে, একজন প্রবন্ধ আকারে প্রকাশ করতে পারে। তাহলে আমাদের যদি আসলে কবিতা, নাটক, উপন্যাস, তারপরে ছোট গল্প, প্রবন্ধ এগুলো সম্পর্কে ধারণা না থাকে, তাহলে তো আমরা সেইভাবে সেই নিয়মে মেনটেন করে আমরা তৈরি করতে পারবো না। তাহলে আজকে থেকে আমি মনে করি যে তোমরা স্পষ্ট ধারণা অর্জন করবে, এগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা অর্জন করবে এবং নিজেরাও সৃজনশীল হবে, এবং আমি মনে করি তোমরাও কবিতা, নাটক, ছোট গল্প লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা কবিতা নিয়ে কথা বলি। তো আসলে আমাদের মাথায় রাখতে হবে যে কবিতা হচ্ছে ছন্দবদ্ধ লাইন, অর্থাৎ ছন্দ হচ্ছে যে আমাদের মনের যে একটা দোলা লাগা বা মিল খুঁজে পাওয়া, অর্থাৎ মিল লাগা, কেমন একটু ভালো লাগা, সেই ভালো লাগাকে বলা হয়ে থাকে ছন্দ। তো আমাদের ছন্দের প্রধান কাজ হচ্ছে যে আমাদের কি করতে হয়, ছন্দের প্রধান কাজ হচ্ছে যে লাইনের সাথে লাইনের মিল করা, অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা দোলা লাগা বা দোলা সৃষ্টি করা, যেটা দিয়ে আমরা একটু আনন্দ পাই। তো কবিতা লিখতে গেলে আমাদের কি করতে হবে, নির্ধারিত লাইনের মধ্যে ছন্দ যুক্ত করে আমাদের শ্রোতার কাছে যেন খুব শ্রুতিমধুর লাগে এমনভাবে কাহিনী প্রকাশ করতে হবে, করলেই সেটা কবিতা হয়ে যাবে। তবে আমরা সাধারণত মনে রাখি যে কবিতার মানে দুটি প্রধান ভাগ রয়েছে, বিশেষ করে মহাকাব্য এবং গীতি কবিতা। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এখানে তোমাদের এই দুটি এখানে প্রশ্ন হিসেবে আসতে পারে। আর আরও অনেক আলোচনা রয়েছে কবিতার মধ্যে, আমাদের পুরোটা শেষ করতে গেলে হয়তো এত আলোচনায় গেলে হবে না। তো মোটামুটি আমি একটু ধারণা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যা থেকে তোমরা সহজে এটাকে বুঝতে পারো এবং তোমরা সেই অনুযায়ী তোমরা এটা নির্মাণও করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাচ্ছি তাহলে নাটকে। নাটক হলো আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে যে আমাদের বিশেষ করে দেখানো, অর্থাৎ আমাদের এটা কোনো ঘটনা সাধারণত 2 জন কিংবা 3 জন মিলে বা 4 জন 5 জন হতে পারে। বিশেষ করে এখানে চরিত্র সংখ্যা খুব কম থাকে। আমরা অনেক সময় যেটাকে ডায়লগ বলে থাকি, এই ডায়লগের মতো করে, তবে ডায়লগ নয়, ডায়লগের মতো করে মানে একে অপরের মত পেশ করে যখন মঞ্চে উপস্থাপন করা হয়, কোনো ঘটনা প্রকাশ করা হয়, তখন সেটাকে নাটক বলা হয়ে থাকে। তবে মনে রাখতে হবে যে নাটকের মধ্যে অঙ্গভঙ্গিমা থাকতে হবে, অর্থাৎ কোনো কথা যখন যিনি নাট্যকার মানে যিনি অভিনেতা অভিনয় করবেন, যিনি বলবেন, তার মধ্যে একটা অঙ্গ সঞ্চালন থাকতে হবে, অর্থাৎ দেহের অঙ্গভঙ্গিমা থাকতে হবে। যখন অঙ্গভঙ্গিমার মাধ্যমে কোনো বিষয়কে শ্রোতার কাছে তুলে ধরতে পারবে এবং সেটা ঠিক দৃশ্যকাব্য এবং শ্রব্য কাব্য হতে হবে, অর্থাৎ এটা দেখাও যাবে, শোনাও যাবে, এমন পরিবেশ সৃষ্টি হলে সেটাকে আমরা সাধারণত নাটক বলে থাকি। তো এখানে নাটকের মধ্যে আরও অনেক আলোচনা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, তোমরা পড়লে বুঝতে পারবে। তবে মূল বিষয়টি হলো নাটক, এটাই আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা আলোচনা করব ছোট গল্প নিয়ে। ছোট গল্প হলো আমাদের সবসময় একটা ধারণা হয়তো বা থাকতে পারে যে ছোট গল্প ছোট হতে হবে। ছোট গল্প ছোট হতে হবে এমন কোনো কথা নেই। ছোট হতে পারে, একটু বড় আকারেও হতে পারে, তবে খুব বেশি বড় হবে এমনও বলা নেই। তবে ছোট গল্পের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোর প্রতি আমাদের মানে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে ছোট গল্পটি হবে নাটকীয়, এটিও বর্ণনার ঢঙে লেখা, তবে এর মধ্যে কাহিনীটা একটু আকস্মিক হবে। অর্থাৎ আমরা দেখেছি যে কোনো একটি ঘটনা প্রকাশ করতে যাবে, সেই প্রকাশ করতে করতে ঘটনার মধ্যে একটা নাটকীয়ভাবে হঠাৎ করে এটা শেষ হয়ে যাবে, যেমন কিছু জানার আগ্রহ থেকে যাবে, অর্থাৎ মনে হবে যে এরপরে মনে হয় আরও কিছু আমাদের রয়েছে, এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, অতৃপ্তি, বেদনা এরকম রয়ে যাবে, তখনই সেটাকে আমরা সাধারণভাবে ছোট গল্প বলতে পারি।
আসলে ছোট গল্পের কথা অনেক লেখক অনেক নির্ধারণ করে দিয়েছেন যে আমরা সাধারণত এই সময়ের মধ্যে শেষ করতে হবে, এই সময়ের মধ্যে শেষ করতে হবে, এবং কিন্তু কিছু বাইন্ডিং আছে, কিছু বাধা আছে। এছাড়া আরও মনে রাখতে হবে যে ছোট গল্প যে কাহিনী, উপন্যাসের সাথে পার্থক্য, উপন্যাসের কাহিনীটা হবে বিশাল আকারে যেমন বড় হবে উপন্যাস, আর আমরা ছোট গল্পের কাহিনীটা হতে হবে, কাহিনী ঘটনা হতে হবে ছোট, তবে সেটা নাটকীয় থাকতে হবে, অর্থাৎ নাটকতা থাকতে হবে, তা নাহলে সেটা ছোট গল্প হবে না। তো এই ধরনের অবস্থাকে আমরা বলবো ছোট গল্প। তারপরে আমরা উপন্যাস সম্পর্কে আমাদের সবারই মনে হয় একটা ধারণা আছে যে আসলে যে উপন্যাস বিশাল বড় হতে হবে। হ্যাঁ, আসলে উপন্যাস, এখানে লেখক যখন উপন্যাসটি সৃষ্টি করেন তিনি তার মনের মাধুরী দিয়ে কোনো ঘটনাকে উপলক্ষ করে তার সাথে অনেক কিছু সংযোজন করে, অনেক কিছু বিয়োজন করে, নিজের মতো করে বিশাল বড় একটি কাহিনী, বিশাল ঘটনা এখানে সংযোজন করবেন, যে ঘটনাটির মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ চিত্র সেখানে আমরা পেয়ে থাকি। সেই বিষয়টি যখন লেখক ফুটিয়ে তুলতে পারবেন তখন সেটাকে আমরা সাধারণত উপন্যাস বলে থাকি। অনেক সময় অনেকে ধারণা করে বলেন যে উপন্যাস পড়ে শেষ করা যায় না, অনেক সময় পড়তে পড়তে কেমন যেন একটা মানে কেমন একটা অনীহা প্রকাশ হয়, ভালো লাগে না, এরকম অনেকে বলে থাকেন। কিন্তু আসলে উপন্যাস পড়া একটা ধৈর্যের ব্যাপার। তো অনেক যারা মজা পেয়ে যান, যারা এর মধ্যে অনেক মানে মূল তত্ত্বটা বুঝতে পারেন, তখন তিনি আসলে খুব মজা করে উপন্যাসটি পড়েন। তাহলে আমরা বুঝেছি যে উপন্যাস বর্ণনা ঢঙে লেখে, একটি বিশাল কাহিনী, অনেক বড় বিস্তারিত ঘটনা এর মধ্যে থাকবে, অর্থাৎ জীবনের পূর্ণাঙ্গ ঘটনা চিত্র এর মধ্যে সাধারণত ফুটে ওঠে। এই ধরনের চিত্র যখন ফুটে ওঠে তখন আমরা সাধারণত তাকে উপন্যাস বলে থাকি। এরপরে আমরা সবশেষ যে বিষয়টি তোমাদের রয়েছে সেটা হচ্ছে প্রবন্ধ। আমরা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। আসলে প্রবন্ধ হচ্ছে যে প্রকৃষ্ট রূপে বন্ধন, অর্থাৎ এখানে নির্ধারিত কিছু সিস্টেম মেনটেন করে যখন গদ্যের ঢঙে কোনো একটি ঘটনা উপস্থাপন করা হয় তখন সেটাকে প্রবন্ধ বলা হয়ে থাকে। তবে এর মধ্যে মনে রাখতে হবে যে প্রবন্ধ হতে গেলে আমাদের প্রবন্ধের বৈশিষ্ট্য যদি না থাকে সেখানে প্রবন্ধ হবে না। যেমন আমরা সাধারণভাবে বলে থাকি আমাদের পত্রিকায় লেখা কি প্রবন্ধ? পত্রিকায় লেখা কখনো প্রবন্ধ হবে না, কারণ পত্রিকার যে ঘটনা সেটা হচ্ছে যে কোনো তথ্য, অর্থাৎ সেখানে হচ্ছে যে আজকের একটা ঘটনা কি ঘটেছে সেটা তুলে ধরা, যদিও সেটা মানে বর্ণনার ঢঙে লেখা, বর্ণনা আকারে লেখা, কিন্তু সেখানে প্রবন্ধের বৈশিষ্ট্য নাই। কারণ প্রবন্ধের বৈশিষ্ট্য হতে গেলে একটি ঘটনা হতে হবে, তা থেকে কিছু শিক্ষা পেতে হবে, অর্থাৎ আমাদেরকে শিক্ষণীয় কিছু হতে হবে। কিন্তু আমরা যখন পত্রিকার বিষয়টি পড়ব সেখানে তো শিক্ষা থাক বা না থাক সেখানে আসল ঘটনাটা থাকতে হবে। কিন্তু আমরা দেখেছি যখন প্রবন্ধকার যখন প্রবন্ধ লিখবেন তখন সেখানে তার মনের অনেক কথা সেখানে সংযোজন করবেন, কিছু বিয়োজন করবেন, কোনো একটি ঘটনাকে তুলে ধরবেন, সেখান থেকে আমাদের একটা শিক্ষা অর্জিত হবে, তাহলে প্রবন্ধ হবে। এভাবেই মূলত আমরা আমাদের প্রবন্ধ লিখে থাকি বা আমরা পেয়ে থাকি, এভাবে নির্মাণ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে মোটামুটি বুঝলাম যে আমাদের সাহিত্যের রূপ এবং রীতিগুলো কী কী, তা মোটামুটি একটা ধারণা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আজকে আমি তোমাদের এর মধ্য থেকে একটি সৃজনশীল কোশ্চেন নিয়ে, মানে নমুনামূলক সৃজনশীল কোশ্চেন হয়, তোমরা অনেক সময় আনসার করতে যেয়ে, তোমরা উত্তর দিতে যেয়ে অনেক সময় বিড়ম্বনায় পড়ো, সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করবো। তোমরা মনোযোগ সহকারে একটু দেখো, তোমাদের পাঠ্য বইয়ে দেখো একটি নমুনামূলক সৃজনশীল রয়েছে। বিশেষ করে এই সাহিত্যের রূপরীতি প্রবন্ধের শেষে অংশে আমি উদ্দীপকটা এখানে লিখে নাই, আমি উদ্দীপকটা একটু পড়ে তোমাদের শোনাচ্ছি। তোমরা দেখো এখান থেকে উদ্দীপকের মাধ্যমে কিভাবে প্রশ্নগুলোর আনসার করতে হয়, কিভাবে আমরা উত্তরটা দেব, কিভাবে লিখতে হয়, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমি আসলে তোমাদের এখন আলোচনা করব। দেখো উদ্দীপকটা রয়েছে হচ্ছে যে কাহিনীর উৎস পৌরাণিক বা ঐতিহাসিক কোনো ঘটনা, আয়তনে বিশাল। আমি কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে যে উদ্দীপকটি রয়েছে নমুনামূলক, এইটা নমুনা দিয়েই বুঝতে হবে। আমি শুধু নমুনা দিয়ে তোমাদের ধারণা দেব, কারণ এখানে মনে রাখতে হবে যে সৃজনশীল প্রশ্ন কখনো
হুবহু আসবে এটা ধরে নেওয়া যাবে না। আমাদের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল হতে হবে, অর্থাৎ এটা বানিয়ে দিবে, তৈরি করে দিবে, আমাদের এটার সিস্টেম বুঝে ধারণা মানে নিয়ে নিজের মতো লিখতে হবে, তাহলেই ভালো নম্বর পাওয়া যাবে। কিন্তু তুমি যদি আসলে কোথাও থেকে মুখস্থ করে উঠিয়ে দাও বা যদি মুখস্থ করে লেখো, তাহলে আমি মনে করি সেটা মানে উপযুক্ত হলো না। সেই জন্য আমি কোনো বোর্ডের প্রশ্ন আলোচনা না করে তোমাদের পাঠ্য বইয়ের পিছন থেকে যে প্রশ্নটা রয়েছে, অর্থাৎ তোমাদের অনুশীলনীতে যে প্রশ্নটা রয়েছে, যে নমুনামূলক প্রশ্ন, এই নমুনা প্রশ্ন দিয়ে তোমাদেরকে আমি সৃজনশীলের আজকে মোটামুটি একটা ধারণা দিতে চাই। তোমরা একটু মনোযোগ সহকারে এখন সবাই খেয়াল করো। তাহলে আমি আবার একটু পড়ছি তোমাদের পাঠ্য বইয়ের। দেখো, অনুশীলনীর মধ্যে একটি সৃজনশীল আছে অনুশীলনীতে, আমি আবার পড়ছি। কাহিনীর উৎস পৌরাণিক বা ঐতিহাসিক কোনো ঘটনা, আয়তনে বিশাল। কাহিনীর বিভিন্ন স্বর্গে বা পর্বে বিভক্ত থাকে, সাধারণত পদে রচিত হয়, তবে পদ্যে রচিত হয়, গদ্যেও হতে পারে। এর নায়ক হবে বীর, প্রভাবশালী এবং আপোষহীন দৃঢ়চেতা। তাহলে কি বলছে? এর নায়ক হবে বীর, বীরের মতো, প্রভাবশালী মানে বিশাল প্রভাব তার থাকবে, আর হবে কি আপোষহীন দৃঢ়চেতা, তার মানে কোনো কিছুতে সে আপোষ করবে না, খারাপ কাজে সে আপোষ করবে না, এই কাজ এই ধরনের মন মানসিকতা তার থাকবে। কার? নায়কের। কাহিনীর উত্থান পতন থাকবে, তার মানে কাহিনীটা কখনো ভালোর দিকে যাবে, আবার কখনো খারাপের দিকে যাবে, এরকম ঘটনা আমাদের সাধারণত থাকবে। শুধু এটি দিয়ে আমরা নমুনা প্রশ্ন হিসেবে বুঝলাম। আসলে আমি একটু তোমাদের ধারণা দিই যে আসলে উদ্দীপকটার কাজ হচ্ছে যে একটু উদ্দীপনা সৃষ্টি করা, অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের কোনো একটি বিষয়কে জানিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য উদ্দীপকটি দেওয়া হয়। উদ্দীপক যে আসলে কোনো বইয়ের থেকে হুবহু উঠাই দেওয়া হবে এমন কোনো কথা নয়। তবে কবিতার লাইন হলে অনেক সময় দেখা যাচ্ছে ওই কবিতার উপর ভিত্তি করে অন্য কবিতার লাইনের সাথে মানে মিল বোঝাতে অনেক সময় অন্য কবিতার লাইন উঠাই দিতে হতে পারে। তবে যে কবিতাটি তোমার পাঠ্য বইয়ে থাকবে, অর্থাৎ যেটি থেকে প্রশ্ন হবে, সেটি থেকে কোনো হুবহু লাইন উঠবে না। তো ঠিক তেমনি আজকে এখন আমি যে উদ্দীপকটি পড়লাম, স্ট্রিমটি পড়লাম, এখানে তোমাদের কোনো পাঠ্য বইয়ের মধ্যে নেই, এটা জাস্ট একটি ধারণা দেওয়া হয়েছে। এই ধারণার উপর ভিত্তি করে তোমাদের এখন এই 4টি প্রশ্ন লিখতে হবে। আমি সেই 4টি প্রশ্ন এখানে ধারাবাহিকভাবে লিখেছি, আমি এখানে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। আমরা নিশ্চয় বুঝেছি উদ্দীপকটা এখানে আমি পড়ে বুঝিয়েছি। খেয়াল করো, প্রথম প্রশ্ন, অর্থাৎ আমরা জানি যে সৃজনশীল এর 4টি স্তর থাকে, 4 ভাবে প্রশ্ন করা হয়। আমাদের চিন্তন দক্ষতার 4টি স্তরে প্রশ্ন করা হয়। সেই 4টি স্তরের প্রথম স্তর এখানে হচ্ছে যে সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি। প্রথম স্তর বলতে এটাকে বলা হয় একেবারে মুখস্থ নির্ভর স্তর। এখানে কোনো সৃজনশীলতা নেই, তার মানে এখানে তোমাকে জানা থাকতে হবে, না জানা থাকলে এখানে আনসার দিতে তোমার অনেক সমস্যা হবে বা কষ্ট হবে। তো এখন যেমন এখানে প্রশ্নটা করা হয়েছে যে সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি। তো সাহিত্যের প্রধান লক্ষণ, সাহিত্যের কাজই হচ্ছে যে সৃজনশীলতা। আমি একটু আগে শুরু থেকেই তোমাদের বলেছি যে সাহিত্য মানে সৃজনশীলতা। তোমাদের মধ্যে যেমন সৃজনশীলতা আছে, তোমরা অনেক সময় অনেক কিছু তৈরি করে ফেলো, অনেক কিছু লিখে ফেলো, নাটক উপন্যাস, অনেক সময় ছোট ছোট গল্প লিখে ফেলো, এটাই কাজ, এটা একটা সাহিত্য, এবং এর মধ্যে সৃজনশীলতা, এর মূল লক্ষ্য হচ্ছে যে সৃজনশীলতা মানুষকে সৃজনশীল করে। তো এরপরে এখানে আমাদের মনে রাখতে হবে আরও অনেক প্রশ্ন হতে পারে। আমরা যদি বলি আজকের গল্পের লেখককে, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি কোন স্কুলে লেখাপড়া করেছিলেন, অথবা তিনি হচ্ছে যে কত সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, এরকম অনেক প্রশ্ন এখান থেকে করা যেতে পারে। তো সব ধরনের প্রশ্নের উত্তরটা লেখার সময় আমাদের মনে রাখতে হবে সেটি আমরা একটি বাক্যে লেখার চেষ্টা করব। যদিও আমি তোমাদেরকে এখানে তোমাদের একটি শব্দের মধ্যে লিখেছি, কিন্তু আসলে শব্দ নয়, আমরা চেষ্টা করবো একটি বাক্যের মধ্যে লেখা। তবে একটি শব্দে লিখলেও কোনো ক্ষতি নেই, তোমাদের এখানে নম্বর দেওয়া হবে না, এমন কোনো বিধান নেই, তুমি অবশ্যই নম্বর পেয়ে যাবে। তবে আমরা পরামর্শ দিব যে একটি পূর্ণাঙ্গ বাক্য লিখলে ভালো লাগবে, অর্থাৎ যিনি খাতা দেখবেন তার মনটাও ভালো থাকবে, তিনি অন্য ক্ষেত্রে হয়তো তোমাকে স্যাক্রিফাইস করতে পারেন। এখানে যেমন বলা হয়েছে সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি, আমরা বলবো যে সাহিত্যের প্রধান লক্ষণ হলো সৃজনশীলতা। এভাবে যদি আমি উত্তরটা দিই,
তাহলে আমার মনে হয় উত্তরটা খুব বেশি ভালো হবে। এরপরে আমরা যদি 2 নম্বর মানে খ নম্বর কোশ্চেনে যাই, দেখো খ নম্বর কোশ্চেনের মধ্যে বলা রয়েছে কি, প্রশ্নের মধ্যে বলা রয়েছে যে নাটককে দৃশ্যকাব্য ও শ্রাব্যকাব্য বলা হয় কেন? তাহলে নাটককে দৃশ্যকাব্য ও শ্রাব্যকাব্য, তো দৃশ্যকাব্যটা কি? দৃশ্যকাব্য হচ্ছে যে যেখানে দেখা যায়, অর্থাৎ যেটা নাটকটা মঞ্চস্থ হলে সবাই দেখতে পায়। আবার কি হয়, এই নাটক দেখার সাথে সাথে এটা শোনাও যায়, সেই কারণে আমরা এটাকে দৃশ্যকাব্য এবং শ্রাব্যকাব্য দুই মানে বলে থাকি। তার মানে একদিকে দেখা, অন্যদিকে শোনা। তাহলে আমরা এই প্রশ্নটির উত্তর লেখার সময় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন উত্তরটা দেব তখন আমরা দুইটা অংশ করব। আমরা এর মধ্য থেকে আসলে মূল উত্তরটি বের করে আনবো, তারপরে ব্যাখ্যাটা করব। তার মানে আমি বলতে চাচ্ছি যে মূল উত্তরটি, যেমন এখানে বলা হয় যে নাটককে দৃশ্যকাব্য ও শ্রাব্যকাব্য বলা হয় কেন, তো আমরা এক কথায় বলবো, আগে বলবো প্রথম অংশের মধ্যে বলবো নাটককে দৃশ্যকাব্য ও শ্রাব্যকাব্য বলা হয় এই কারণে, নাটক যখন হয় তখন দেখাও যায়, শোনাও যায়, এই কারণে দৃশ্যকাব্য। এরপরে আমরা ব্যাখ্যা করব। আসলে নাটক সাহিত্যের একটি বড় অংশ, বড় শাখা। এটি যখন মঞ্চস্থ করা হয় তখন দর্শকের উদ্দেশ্যে, যখন এটা মানে মঞ্চস্থ করা হয় তখন দর্শক এটা দেখতে পান, পাশাপাশি এটা শুনতে পান, এবং সেখান থেকে তারা একটা ধারণা অর্জন করতে পারেন, তারা একটা শিক্ষা অর্জন করতে পারেন। সেই জন্য এই নাটককে দৃশ্যকাব্য ও শ্রাব্যকাব্য বলা হয়ে থাকে। আমি তোমাদের আরও একটি বিষয় স্পষ্ট করি, তোমরা নিশ্চয়ই মাথায় রাখবে যে এই খ নম্বর কোশ্চেনে 2 মান, এই 2টি নম্বর পেতে গেলে তোমাদেরকে মাথায় রাখতে হবে 2টি পার্ট করে এবং মানে সিস্টেম মেনটেন করে, মানে সৃজনশীলের যে ধারা, সেই ধারা মেনটেন করে লেখার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু 2 নম্বরের মধ্যে 2 নম্বর পাওয়া যাবে। কিন্তু তুমি যদি এখানে 2 নম্বর মানে অনেকের এক দিয়ে থাকে, কারণ তোমরা সিস্টেম মেনটেন করো না, অনেক সময় শুধু উত্তরটা লিখে আসো, এলোমেলো হয়ে যায়। কিন্তু আজকে থেকে আমি বলে দিলাম যে আমরা কি করব, এই খ নাম্বার থেকে 2টা অংশ বের করবো। একটা হচ্ছে যে জ্ঞান অংশ, আরেকটা হচ্ছে যে অনুধাবন অংশ। আমি জ্ঞান অংশটা বললাম, তো আমি জ্ঞান অংশটা বললাম যে আসলে মূল উত্তরটি বলতে হবে, আর অনুধাবন অংশ হচ্ছে যে এটা থেকে তুমি কি বুঝলে, কতটুকু মানে তোমার মূল বোঝার কি অনুধাবন করলে, সেই অনুধাবনের বিষয়টি তুলে ধরাটাই হচ্ছে যে অনুধাবন অংশ। এভাবে যদি লিখতে পারো তাহলে আমরা সাধারণত যখন বোর্ডের খাতাগুলো যখন আমরা মূল্যায়ন করি তখন আমরা 2 দিতে বাধ্য থাকি বা 2 দিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন 3 নম্বর কোশ্চেন, অর্থাৎ বিশেষ করে গ নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। এখানেও আমি মোটামুটি একটা ধারণা তোমাদের দেবো, তোমরা চেষ্টা করবে এভাবে এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর লেখা, তাহলে আমি মনে করি তোমরা ভালো আনসার করতে পারবে, মানে ভালো নম্বর পাবে। তো এখানে দেখো কিভাবে বলা হয়েছে, আমি প্রশ্নটি পড়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, খেয়াল করো। উদ্দীপকের বক্তব্যে সাহিত্যের উপরীতি রচনায় সাহিত্যের কোন শাখার বৈশিষ্ট্য বিদ্যমান ব্যাখ্যা করে। তো এখানে যে উদ্দীপকটা আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি, এই উদ্দীপকটি কোন শাখার মধ্যে পড়ে? তো আসলে এখানে উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হয় যে মহাকাব্যের মধ্যে পড়ে। এখন তুমি বলেছ মহাকাব্য কি, মহাকাব্য তো আমাদের এর মধ্যে নাই। তো মহাকাব্য এর মধ্যে রয়েছে, আমরা এর ভেতরে একটা অংশ পড়েছিলাম। কারণ কি, এখানে মহাকাব্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সাথে উদ্দীপকটা মেলে। এই জন্য আমাদের বেশ করে যখন আমরা পাঠ্য বইটা পড়বো তখন ভালো করে প্রতিটা লাইন পড়ে আমাদের বুঝতে হবে যে কি বলতে চাইছে, কারণ পাঠ্য বই যদি ভালো পড়া না থাকে তাহলে কিন্তু আমরা উত্তরটা ভালো দিতে পারবো না। সেই জন্য আমাদের কি করতে হবে, পাঠ্য বইটা ভালো করে বুঝতে হবে। তো এখানে আমরা কি করব, আমরা এখানে 3টা অংশ করব। আমরা গ নাম্বার কোশ্চেন যখন লিখবো তখন আমরা এখান থেকে, আমি পাশে তোমাদের দেখানোর চেষ্টা করছি, এখান থেকে 3টা অংশ লিখবো। এখানেও আমরা যেটা করবো সেটা হচ্ছে যে জ্ঞান অংশ, তারপরে আরেকটা লিখবো হচ্ছে অনুধাবন অংশ, তারপরে লিখবো
তারপরে লিখবো হচ্ছে যে প্রয়োগ অংশ। আর পুরোটিকে বলা হয় প্রয়োগমূলক, প্রয়োগ অংশ। এভাবে আমরা তিনটা পার্টে ভাগ করব। আর এই পুরাটিকে বলা হয়, আমরা সাধারণত বলে থাকি যে অনুধাবন অংশ, প্রয়োগমূলক অংশ, প্রয়োগমূলক অংশ। আর খ নাম্বারকে আমরা বলে থাকি যে অনুধাবন অংশ। যাক, এখন আমরা কিভাবে এটা লিখবো খেয়াল করার চেষ্টা করো। যে আমরা যখন জ্ঞান অংশটা লিখবো তখন আমরা এক কথায় উত্তরটা দেবো, অর্থাৎ এর মধ্যে জ্ঞান আমরা কি বুঝেছি। আমাদের এক কথার উত্তর হচ্ছে যে মহাকাব্যের সাথে মিল রয়েছে। তাহলে আমরা বলবো যে উদ্দীপকের বক্তব্যের সাহিত্যের রূপরীতি রচনার সাহিত্যের কোন বৈশিষ্ট্য বিদ্যমান। আমরা বলবো যে সাহিত্যের মহাকাব্যের সাথে মিল রয়েছে, এটা বললে হবে, অর্থাৎ মহাকাব্যের বৈশিষ্ট্যের সাথে বিদ্যমান। উত্তরটা আমরা আরো ক্লিয়ার বলতে পারি যে উদ্দীপকের বক্তব্যে সাহিত্যের রূপ ও রীতি রচনায় সাহিত্যের মহাকাব্যের সাথে বৈশিষ্ট্য বিদ্যমান। এইটুকু হচ্ছে জ্ঞান অংশ। এরপরে আমরা কি করবো? অনুধাবন অংশ। অনুধাবন অংশ বলতে আসলে বোঝানো হচ্ছে যে সাহিত্যে যে মহাকাব্যের যে বৈশিষ্ট্য, আমরা জানি মহাকাব্যের বৈশিষ্ট্যের মধ্যে তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে রয়েছে, সেখানে দেখবা সেখানে আমাদের সেখানে হতে হবে যুদ্ধ বিগ্রহের কাহিনী, সেখানে নায়ক সবসময় দৃঢ়চিত্ত থাকবে, অর্থাৎ সে শক্ত থাকবে, কোনো আপোষ করবে না। এটাই হচ্ছে যে মহাকাব্যের সাধারণত বৈশিষ্ট্য। আমরা জানি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্য, এই মহাকাব্যের বৈশিষ্ট্যটি আসলে এই উদ্দীপকে কিছুটা প্রকাশ পায়, কারণ আমরা উদ্দীপকের মধ্যে দেখেছি এই ধরনের কথা রয়েছে। তাই আমরা সেটাকে বলবো, সেটার আলোচনা এখানে নিয়ে আসবো আলাদা পার্ট করে। সবশেষ প্রয়োগ মানে আসলে কি কি মিল পেলাম, কারণ উদ্দীপকে কি মিল পেলাম আর আমার পাঠ্য বইয়ে কি মিল পেলাম, এই বিষয়টির সাথে যে মিল করা, সেই মিল করার অংশটি বলা হয় প্রয়োগ অংশ। এভাবে যদি তুমি তিনটা অংশ পাঠ করে দিতে পারো, তিনটা পাঠ করে যদি লিখতে পারো, তাহলে আমি আশা করব যে তোমাদের নম্বরটি মোটামুটি ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা 3-এর মধ্যে এখানে 3ও দিয়ে থাকি। যদি শুধু পাঠ করলে হবে না, এখানে পৃথক পৃথক করে লিখলে হবে না, লেখার মধ্যেও তোমার গুণগত মান থাকতে হবে। আমরা যদি একটু এক পলক দেখতে পাই, তাহলে বুঝতে পারি যে আসলে তুমি এইভাবে সৃজনশীলের ধারা মেনটেন করে লিখেছো, তখন ওখানে 3-এর মধ্যে 3 দিতে আমাদের বাধ্য হতে হয়। আমি সবশেষ ঘ নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাদের একটি বিষয়ে ধারণা দেব যে ঘ নাম্বার প্রশ্নটি কেমন হয়ে থাকে, সেই বিষয়টি আগে তোমাদের জানাতে চাই। তো মাথায় রাখবে যে আসলে ঘ নাম্বার প্রশ্নটি হয় সাধারণত একটি নির্ধারিত কিংবা অনির্ধারিত কথা। তার মানে আমি বলতে চাচ্ছি যে আসলে তোমার পাঠ্য বই কিংবা তোমার উদ্দীপকের কথাগুলোর সাথে মিল কিংবা অমিল করে একটা নির্ধারিত কথা থাকে অথবা অনির্ধারিত কথা থাকে। তার মানে একবার যে কথাটা নির্ধারণ করে দেওয়া হয় তার উপরে তোমার মতামত জানতে চাওয়া হয়। আমি তোমাদের আরো একটু স্পষ্ট করে বলি। তখন হয়তো বলা হয় যে এই প্রতিষ্ঠান ভালো, কি তোমার মতামত দাও। তখন তুমি দুই দিকে যেতে পারো, ভালো বলতে পারো, মন্দ বলতে পারো। যদি ভালো বলতে পারো তাহলে ভালো দিকে কথা বলতে হবে, যদি মন্দ বলতে চাও তাহলে মন্দ দিকে কথা বলতে হবে, তোমার বুঝিয়ে দিতে হবে যে এই কারণে মন্দ। আবার যদি বলা হয় যে এই প্রতিষ্ঠানটির শিক্ষা দীক্ষায় অনেক ভালো, তোমার মন্তব্য বিশ্লেষণ করো, সেখানে তোমার আর কিছু বলার থাকবে না, তুমি সেখানে দ্বিমত করতে পারবে না, তোমাকে ভালো বলতেই হবে, অর্থাৎ মতামত তোমার জানতে চাই ভালো, এটার উপর তোমার যুক্তি খণ্ডন করতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম যে ঘ নাম্বার প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার প্রশ্নটি কি নির্ধারণ করে দিয়েছে, একেবারে যে আলোচনাটা করতে হবে সেটাকে মানে ফিক্সড করে দেয়া, না আমার উপরে ছেড়ে দিয়েছে, অর্থাৎ এটা কি তোমার অপশন রয়েছে মানে ভালো মন্দ বলার বা কোনো কিছু চেঞ্জ করার, না তোমাকে ওইটাই নিয়ে আলোচনা করতে হবে। এটি যদি তুমি ধরতে পারো তাহলে আমার মনে হয় ঘ নাম্বার কোশ্চেন অ্যান্সার দেওয়ার সমস্যা হবে। আমরা এখানে দেখি প্রশ্নটি কেমন আছে। যেমন দেখো, উদ্দীপকের বর্ণিত দিকটি সাহিত্যের একমাত্র দিক নয়, বরং এর শাখা প্রশাখা বিস্তৃত। ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তাহলে বলেছে যে এই যে উদ্দীপকে যে দিকটি বর্ণনা করা হয়েছে এটাই শুধু দিক নয়, বরং আরো অনেক শাখা প্রশাখা রয়েছে। তুমি ব্যাখ্যা করো। এখন তাহলে এই যে কথা রয়েছে এই কথার উপরে তোমাকে ব্যাখ্যা করতে হবে।
কিন্তু তুমি যদি মনে করো এখানে যদি এটা তোমাকে তোমার ওপর অপশন দিয়ে দিত তাহলে কেমন বলতো? এভাবে বলতো, উদ্দীপকের বর্ণিত দিকটি সাহিত্যের একমাত্র দিক নয়, বরং এর শাখা বিস্তৃত আছে কি? তোমার মতামত বিশ্লেষণ করো। তখন যখন তোমার মতামত বিশ্লেষণ করতে বলবে তখন তো তোমার মতামত দিতে হবে, হ্যাঁ কি না বলতে হবে। কিন্তু এখানে যা রয়েছে তাই তোমাকে মানে বলতে হবে, এর উপরে আলোচনা করতে হবে। যখন এই আলোচনাটা করবে, আমরা এখানে 4টা অংশ করব, এখানে ক অংশ করব, অর্থাৎ এখানেও আমরা জ্ঞান অংশ করব। তারপরে আমরা আবার আরেকটা অংশে লিখব অনুধাবন অংশ ভাগ করব। তারপরে এখানে আরেকটা অংশ করব প্রয়োগ অংশ করব। তারপরে সবশেষ যেটা করব সেটা হচ্ছে যে অনুধাবন অংশ, অর্থাৎ এখানে আরেকটা অংশ লিখতে হবে অনুধাবন। এভাবে 4টা অংশে এখানে আছে উচ্চতর দক্ষতা অংশে ভাগ করতে হবে। উচ্চতর দক্ষতা, এই 4টি অংশে যখন তুমি ভাগ করবে, করে লিখতে পারবে, তখন তোমার উত্তরটা ঠিক মানে সৃজনশীল হবে, অর্থাৎ সৃজনশীলতা রূপ লাভ করবে বা বৈশিষ্ট্য হিসেবে প্রকাশ পাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চেষ্টা করব ঘ নাম্বার কোশ্চেন যখন লিখব, আমাদের শুধু পাঠ করলে হবে না, অংশ করলে হবে না, সেখানেও আমাদের এই যে উপরে যে এই ধারাবাহিকতা মেনটেন করে লেখার। তাহলে আমার মনে হয় সেখানে 4-এর মধ্যে আমরা সাধারণত 3 তো অ্যাভেলেবেল, মানে ভালো হলে 3 দিয়ে থাকি, অনেক সময় সাধারণত খারাপ হলে আমরা 2 দিয়ে থাকি। 4ও অ্যাভেলেবেল অনেক সময় কোনো ক্ষেত্রে হতে পারে, হয় না তা নয়, তবে সেটা কম আমরা দিয়ে থাকি খুব ভালো লিখলে। কারণ এখানে তোমার একটা বিরাট দক্ষতা, উচ্চতর দক্ষতা, অর্থাৎ তোমার ব্রেন থেকে সর্বোচ্চ চিন্তা চেতনা এখানে চলে আসে। আমরা যখন দেখি যে তুমি ভালোভাবে লিখতে পেরেছো, তখন তোমাদের সেটা আমরা ভালোভাবে মানে মূল্যায়ন করার চেষ্টা করি। তো একটি বিষয় মাথায় রাখতে হবে, আসলে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা এই প্রশ্নগুলো কত বড় লিখবো, কত পৃষ্ঠা লিখবো, আসলে পৃষ্ঠা বা কত বড় লিখবো, এই ধরনের কোনো উত্তর নাই। আমাদের মানসম্মত হতে হবে, মানসম্মত হলেই নম্বর। আমি যেটা বলেছি এখানে, যে সিস্টেমগুলো আমি তোমাদের বলেছি, যে সিস্টেম মেনটেন করে যখন তুমি লিখতে পারবে, তাহলে এই সিস্টেম মেনটেন করতে গেলে তোমাকে মনে রাখতে হবে যে স্বাভাবিকভাবেই তুমি যদি ক নাম্বার প্রশ্নের উত্তরটা দাও, তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে গেলে আধা পৃষ্ঠা একটা বাক্যের মধ্যে হয়ে গেল। খ নাম্বার প্রশ্নের উত্তর দিতে গেলে সাধারণত হাফ পৃষ্ঠা লাগতে পারে বা 1 পৃষ্ঠাও লাগতে পারে। আবার গ নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে গেলে সাধারণত 1.5 পৃষ্ঠা লাগতে পারে। ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে গেলে সাধারণত 1.5 থেকে 2 পৃষ্ঠা লাগতে পারে। তবে এখানে হাতের লেখার বড় ছোটোর উপর অনেকটা নির্ভর করে, তোমাদের অনেকেরই হাতের লেখা অনেক ধরনের থাকে, সেক্ষেত্রে আমরা আসলে ওইগুলোকে মূল্যায়ন করব না, কে কতটুকু বড় লিখলো সেটা আমাদের বিষয় না। আমরা আসলে সৃজনশীলের মূল ধারাটা যদি ঠিক থাকে তাহলে আমরা নম্বর দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আজকের এই আলোচনা থেকে আমরা মোটামুটি শিখতে পারলাম আসলে সাহিত্য কি, সাহিত্যের রূপ এবং রীতি কি, কীভাবে সাহিত্যের এই রূপগুলোকে নির্মাণ করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, এ সম্পর্কে শিখেছি। আরও শিখেছি কীভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হয়, কীভাবে লিখতে হয়। তো সার্বিকভাবে আমরা চেষ্টা করব অন্যান্য পদ্য গদ্য থেকে যখন আমরা বা নাটক উপন্যাস থেকে আমরা যখন সৃজনশীল প্রশ্নের উত্তর দেব, তখন আমরা এই সিস্টেম মেনটেন করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে হয়তো আরও কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা এই করোনার কালীন সময়ে সবাই ভালো থাকবে, সবাই সুন্দর থাকবে, সুস্থ থাকবে, তোমাদের মঙ্গল কামনা করি। নিশ্চয়ই শ্রেণীকক্ষে আমরা খুব তাড়াতাড়ি মিলিত হব, সেই আশা ব্যক্ত করে সবাইকে সবার মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ।